Good morning, everyone. Welcome to RC Education. দেখো আজকে আমরা 2026-এর জন্য ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আজকে মূলত তোমাদের আমি সিলেবাস সম্পর্কে ডিসকাশন করব এবং কিভাবে সারা বছর ধরে পড়বে, কারণ রেজাল্ট তো কালকে পাবলিশ হয়েছে। সবাই দেখতেই পাচ্ছ কীরকম নাম্বার বেড়েছে, ঠিক আছে? প্রায় ম্যাক্সিমামেই 80-90-এর কাছাকাছি পাচ্ছে, যেটা আগে ভাবাই যেত না। তো এত বেশি নাম্বার উঠছে কেন, ওগুলোও আমি ডিসকাস করবো এবং কিভাবে পড়বে, কিভাবে পড়লে পরে তোমাদের বেশি নাম্বার আসবে, কোন বইগুলো ফলো করবে, ঠিক আছে? কোন রেফারেন্স বইগুলো ফলো করবে, প্র্যাকটিসের জন্য কোন বইটা নেবে, কোন বইটা ভালো হবে তোমাদের। আর সারা বছর ধরে আমরা কিভাবে এখানে ক্লাস হয় আর কি সেটা পড়াবো। আর কালকে আমাদের রেজাল্ট পাবলিশও হয়েছে, তোমরা দেখেইছো। আমাদের অনলাইন থেকে একজন মেয়ে খুব সুন্দর স্কোর করেছে, প্রায় 90-এর কাছাকাছি স্কোর করেছে ও। তো অনলাইনের মাধ্যমেও যে পড়াশোনা করা যায় বা অনলাইনের মাধ্যমে যদি বেস্ট এফোর্ট দাও তাহলেও একটা ভালো র্যাঙ্ক পাওয়া যায়, সেটা কিন্তু ও একটা দৃষ্টান্ত বলতে পারো। এবং শুধুও নয়, প্রতি বছর আমাদের এখান থেকে রেজাল্ট প্রডিউস হয়ে আসছে। এবারও অনেকজন এখনো অবধি রেজাল্ট পাবলিশ হয়েছে, এখন কে পাবে না পাবে তো বলা যাবে না যতক্ষণ না কাউন্সিলিং কমপ্লিট হয়। তো তার আগে মোটামুটি যতগুলো আমাদের ভালো স্কোর হয়েছে সেগুলো আমরা পাবলিশ করেছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা ওভারঅল তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দিচ্ছি এবং কিভাবে পড়বে সারা বছরটা। কারণ এইবারে তোমাদের সময় অনেকটাই কম। আগেবারে আমরাও কি হয়, পরীক্ষা যে তাড়াতাড়ি হয়ে যায় সে কারণে ব্যাচগুলো আগে শুরু হয়ে যায়। আর এইবারে কি হয়েছে না, পরীক্ষা দেরিতে হয়েছে, রেজাল্ট দেরিতে হয়েছে, সুতরাং তোমাদের হাতে সময় খুবই কম। এই দিক থেকে 2 মাস আর ওই দিক থেকে বড় জোর 5 মাস পাবে, 2026-এ 5 মাস। তো মোটামুটি 7 মাসের কাছাকাছি রয়েছে এবং পড়ার জন্য হিউজ সিলেবাস। কারণ অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় তোমাদের। বায়োলজি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, জিকে রয়েছে, অনেকগুলো রয়েছে। অগাধ পড়তে হবে। আর দেখতেই পাচ্ছ রেজাল্ট যেরকম আসছে তাতে সব সাবজেক্ট যদি তুমি সমানভাবে গুরুত্ব না দাও তাতে কিন্তু আহ, উম, অসুবিধায় পড়বে। হ্যাঁ, বায়োলজিতে অনেক বেশি নাম্বার থাকছে, বায়োলজি পড়ো বেশি, অসুবিধার কারণ কিছু নেই। বায়োলজি তোমার 50-এর মধ্যে যদি 40 স্কোর চলে আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু তার সাথে সাথে তোমাকে যদি ভালো একটা স্কোর করতে হয় বা ভালো কোনো মেডিকেল নার্সিং কলেজ পেতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সব সাবজেক্টগুলোকেই পড়তে হবে, ঠিক আছে? চলো। আহ, তোমরা এগুলো জানো প্রত্যেকেই, তবু আমি জাস্ট একটু কুইক তাড়াতাড়ি বলে দিচ্ছি, কারণ অনেকেই থাকে কি হয় যারা একেবারে নতুন প্রথমবারের জন্য প্রিপারেশন নিচ্ছে, আবার অনেকের পুরনোও থাকে। তো ম্যাক্সিমাম নতুন যেহেতু থাকে আর এটা আমাদের নতুন বেস, তাই আমি জাস্ট একটু নাম্বার কীরকম বিভাজন থাকে সেই নাম্বার বিভাজন সম্পর্কে বলে দিচ্ছি। যেমন ধরো লাইফ সায়েন্সে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? 40টা কোয়েশ্চেন কিন্তু মার্ক 50টা। কীরকম না, 30টা থাকে ক্যাটাগরি 1 আর 10টা থাকে ক্যাটাগরি 2, যেগুলো মার্ক হয় 2। মানে 10 দুগুণে 20 আর 30, 30 আর 20 কত হলো 50, ঠিক আছে? 50-এর মধ্যে এখানে তুমি চেষ্টা করবে 40-এর কাছাকাছি নিয়ে আসা, ঠিক আছে? তার আগে দেখো, শুধু নার্সিং নয়, অনেকে কি হয় ভাই বোন থাকে, ওরা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেয়। তো আমাদের এই যে প্ল্যাটফর্মে সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দেওয়া হয়। কীরকম, আহ, এটার জন্য তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, আরসি এডুকেশন অ্যাপ, তোমরা প্লে স্টোর গিয়ে পেয়ে যাবে। এবং আমাদের এখানে সুবিধে বলতে কী কী সুবিধে পায় যারা অনলাইন বা অফলাইন দুটো প্ল্যাটফর্ম তো আছেই। সুবিধে কী কী পায় না, প্রত্যেকটার জন্য সাবজেক্ট ওয়াইজ স্পেশাল ফ্যাকাল্টিস রয়েছে। ওকে, ইভেন বায়োলজি যদি বলি, বায়োলজিরই 3 জন রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের এরকম মাল্টিপল ফ্যাকাল্টিস এবং স্পেশাল, ওরা আজ অনেক বছর ধরে পড়াচ্ছেন, সবারই অনেক অভিজ্ঞতা রয়েছে। সুতরাং কোয়ালিটির ব্যাপারে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, পিডিএফ স্টাডি মেটেরিয়াল সাধারণত এগুলো আমরা অফলাইন স্টুডেন্টদের দিয়ে থাকি, কিন্তু অনলাইন যারা হয় ওদেরকে আমরা যে ক্লাসে পড়াই সেই পিপিটিটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওটা দেখেও আরামসে জেরক্স করে নিয়ে পড়তে পারে। মক টেস্ট এন্ড প্র্যাকটিস সেট এটা অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচের জন্য, কারণ প্র্যাকটিস না করলে কিছুই নয়। অফলাইনটা এখানে এসে দিতে পারে, কিন্তু অনলাইন যারা হয় তারা অ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। ওরা ওখানে অনেক কিছু কোর্স থাকে যেগুলো ফ্রিও দেওয়া যায় আর কিছুগুলো পারচেস করতে হয়। লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস ইন অ্যাপ, ঠিক আছে? লাইভ ক্লাস তো তুমি করতে পারবে এবং কোনো কারণে, অসুস্থতার কারণে বা অনেকের গ্রামের দিকের বাড়ি, তো তো ওইদিকে সাধারণত ইলেকট্রিসিটির প্রবলেম হয়ে থাকে, মোবাইলে চার্জ থাকে না, সেই কারণে কোনো তুমি যদি লাইভ ক্লাসটা না করতে পারো সেটা তোমার অ্যাপে রেকর্ডেড হয়ে থেকে যাবে। তোমার যখন সময় হবে সময় মতো বের করে
তুমি দেখে নেবে। অনেকের আবার ওয়ার্কিং প্রফেশনে থাকে, ঠিক আছে, তো ওরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। তো ওদের ক্ষেত্রে কি হয়, এটা সুবিধে হবে অনলাইন কোর্সটা। পরবর্তীকালে যখন তোমার সময় হবে তখন তুমি আরামসে দেখে নাও, তোমার অ্যাকাউন্টে রেকর্ড হিসেবে থেকে যাবে ক্লাসটা। চলো নেক্সট দেখো, আমি একটু নাম্বার বিভাজনগুলো বলে দিই। লাইফ সায়েন্সে আমাদের টোটাল 40টা কোশ্চেন থাকে, 40টার মধ্যে 30টা ক্যাটাগরি 1 আর 10টা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর মার্ক থাকে 2, মানে টোটাল হচ্ছে তোমার কতগুলো, কত নাম্বার, 50। আর ফিজিক্যাল সায়েন্সে টোটাল দেখো 5 দুগুণে 10 আর 15, মানে 25 নাম্বার। 5টা হচ্ছে ক্যাটাগরি 2 আর 15 হচ্ছে ক্যাটাগরি 1। বেশ, শুধুমাত্র লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে এইভাবে ভাগ থাকে ক্যাটাগরি 1 2, বাকি অন্য কোনো সাবজেক্টে ভাগ থাকে না। ইংলিশে 15 নাম্বার থাকে, ম্যাথামেটিক্সে 10 নাম্বার থাকে, জেনারেল নলেজে 10 নাম্বার থাকে, রিজনিংয়ে 5 নাম্বার থাকে। একদম সিকোয়েন্স অনুসারেই সাজানো আছে। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে এই তিনটেকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে, ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ। আর ম্যাথ তো তোমাদের এমনিতেই দুর্বল, তোমরা বললেও পড়বে না। আর চেষ্টা করবে, কারণ 10-এর মধ্যে যদি তুমি 5 পেয়ে যাও তাহলে তো ওখানে অনেক স্কোর, ঠিক আছে। আর জেনারেল নলেজে 10 নাম্বার রয়েছে, খুব মানে অনেকটাই নাম্বার বলতে পারো। রিজনিং তো তোমরা পেরেই যাও, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম দেখো এখানে 40, 20, 60, আর এখানে 10। যদি এখানে যদি তুমি 10 পেয়ে যাও তবেই 70 আসছে তোমার। আর বাকি এগুলোতে যত পাবে সেটা তোমার অ্যাডভান্টেজ। মোটামুটি 70 প্লাস যদি তুমি স্কোর করো তাহলে ধরে নাও তুমি যে কোনো জিএনএম কলেজ পেয়ে যাবে। তো সব থেকে প্রথমে তোমাদের টার্গেট রাখতে হবে 70 প্লাস স্কোর নিয়ে আসা। যখন তুমি মক টেস্টে রেগুলার তোমার 70 প্লাস স্কোর আসবে তখন চেষ্টা করবে 80 প্লাস সেটাকে নিয়ে যাওয়ার, তারপর 90 প্লাস। এইভাবে ধীরে ধীরে মক টেস্টের মাধ্যমে স্কোরটাকে ইনক্রিজ করতে হবে তোমার। কিন্তু সব থেকে প্রথম ফার্স্ট টার্গেট থাকবে 70 প্লাস, ঠিক আছে। এবং 70 প্লাসের জন্য তোমাকে ফার্স্ট 3টে একদম মানে জোর দিতেই হবে। বাকি আমি বলছি না এগুলো একদম পড়বে না, এগুলো অবশ্যই পড়ো। ম্যাথামেটিক্স তুমি যদি করো বা যদি পারো তাহলে এখানে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবে। কারণ সবাই ম্যাথামেটিক্সের ভয় ছেড়েই দেয় 10টা, অনেকে তো ছুঁই পর্যন্ত না নেগেটিভের জন্য। তো তুমি যদি এখানে ম্যাথামেটিক্সে 10টার মধ্যে 5টাও করো তবু দেখো 5 নাম্বার আসছে। জেনারেল নলেজে যদি 10টার মধ্যে 5টাও করো তবু 5 নাম্বার, 5 5 10। আর রিজনিং তো তোমার প্রত্যেকেই করো 15, এদিকে 70 আর এদিকে 15 85। তো 85 থেকে 90 নাম্বার এখন ইজিলি স্কোর করা যায় যদি তুমি সারা বছর ধরে মন দিয়ে পড়াশোনা করো। এবং আমরা যেরকম ভাবে বলছি সেগুলো স্টেপগুলো ফলো করো, ঠিক আছে। কিছু রেফারেন্স বই বলবো, সেই রেফারেন্স বইগুলো ফলো করবে। মক টেস্ট দেবেন নিয়মিত এবং ক্লাস প্রতিদিনের ক্লাস প্রতিদিন। কারণ বাকি ব্যাকলগ যদি হয়ে যায় তাহলে কি হবে, একটা সময় ব্যাকলগ বাড়তে থাকে আর মনে হবে যে এই বছর আমার হবে না, পরের বছর। আর এই পরের বছরটা কোনোদিন আসে না, পরের বছর পর 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 বাড়তেই থাকে। সুতরাং ডিসিশন নিয়ে না, এই বছর মানে এই বছরই পাবো। এবং স্যারগুলো যেরকম কথা বলবে আমাদের বা যেরকম আমাদের সাজেস্ট করবে, যে জিনিসগুলো পড়তে বলবে সেগুলো আমরা ব্লাইন্ডলি ফলো করবো। এখানে প্রত্যেকটা স্যারেরই প্রায় 5-6 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে পড়ানোর। তোমাদের যেরকম আজ তো 4-5 বার হলোই জিএনএম, তো প্রত্যেকটা স্যারেরই প্রায় 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে। সুতরাং সবাই একদম অভিজ্ঞ টিচার, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। বাকি দেখো টোটাল কোয়েশ্চেন 100টা থাকে, টোটাল মার্কস 115 থাকে। ডিউরেশন যদি আমি বলি তাহলে ডিউরেশন হচ্ছে 90 মিনিটস, মানে হচ্ছে তোমার 1.5 ঘন্টা সময় থাকে, ঠিক আছে। আর ইংলিশ বেঙ্গলি দুটোতেই থাকে। যারা আবার বলছি এগুলো একেবারে নতুন স্টুডেন্টদের জন্য, এগুলো নতুন স্টুডেন্টের জন্য, যারা পুরনো তারা অলরেডি জানো। আচ্ছা, অনলাইন প্লাস অফলাইন বোথ ব্যাচ অ্যাভেলেবেল। অফলাইনে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের এডমিশন চলছে, এখনো ওপেন আছে, ঠিক আছে। এখনো সিট খালি আছে। তো তোমরা যারা অফলাইনে পড়তে চাও অফলাইনেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি অসুবিধা থাকে, তোমাদের কেউ যদি বোন দিদি আছে যারা অফলাইনে যাদের সুবিধা হবে, তারা অফলাইনেও আসতে পারো। আমাদের দুটো সেন্টার রয়েছে, একটা পুরুলিয়া আর একটা হচ্ছে রঘুনাথপুর। আর যারা আসতে পারবে না, যাদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তারা কি করবে, অনলাইনে পড়বে, অনলাইনে পড়তে পারো, অনলাইনের জন্য অ্যাভেলেবেল রয়েছে। ওকে। আচ্ছা, নেক্সট দেখো, টোটাল 6টা সাবজেক্ট। লাইফ সায়েন্সের 27টা চ্যাপ্টার থাকে, 27টা চ্যাপ্টার আছে। ফিজিক্যাল সায়েন্সের 25টা, জিকেতে 50টা টপিক। এগুলো আমরা পুরো সেশনটার একটা আমি রোডম্যাপ বলে দিচ্ছি যে টোটাল এতগুলো সাবজেক্ট এবং এতগুলো চ্যাপ্টার তোমাকে কাভার করতে হবে। তোমার হাতে সময় আছে 7 মাস। সুতরাং তুমি যত তাড়াতাড়ি শুরু করবে সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ। মনে রাখবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যত তাড়াতাড়ি শুরু করবে সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ, ঠিক আছে। এখানে হার্ডওয়ার্ক ম্যাটার করে, ইন্টেলিজেন্স কম ম্যাটার করে কম্পিটিটিভ এক্সামে। চলো, ইংলিশ 20টা চ্যাপ্টার আছে, ম্যাথে 15টা চ্যাপ্টার রয়েছে, রিজনিং 20টা চ্যাপ্টার রয়েছে। এবং অনলাইন যে ক্লাসগুলো, অনলাইনে আমাদের প্রতি 5টা সপ্তাহে 5টা ক্লাস হবে, 5 দিন হবে এবং প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট হবে। ডিউরেশন হচ্ছে টোটাল 300 দিনের কোর্স এটা আমাদের, ঠিক আছে। আচ্ছা, টোটাল 200 প্লাস
200 লেখা আছে কিন্তু 200 প্লাস হয়ে যাবে ক্লাস। জাস্ট এটা আমরা একটা রাফ আইডিয়া যে এতগুলো হতে পারে, কিন্তু 200 পেরিয়ে যাবে, 200 পেরিয়ে যাবে সবগুলো মিলে। আচ্ছা, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাবে ক্লাস ওয়াইজ পিডিএফ স্টাডি মেটেরিয়াল। পিডিএফ কোনগুলো না, আমরা যে ক্লাসগুলো পড়াচ্ছি এখানে পিপিটিতে লিখে লিখে তো পড়াবো, যেটা লিখবো সেই পিপিটিটি তোমাদের গ্রুপে দেওয়া হবে, ওখান থেকে চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো, আর চাইলে কেউ খাতাও লিখে নিতে পারো, কেউ কেউ আবার ক্লাস করতে করতেই লিখে নেয়। তোমাদের যেরকম সুবিধা সেটাই করে নেবে, আমরা আমাদের দিক থেকে সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে। কেউ চাইলে ক্লাসের সাথে সাথে লিখতে পারো, আর কেউ চাইলেও পিপিটি ওর থেকেও লিখতে পারো, আর কেউ যদি চাও যে আমি সময় বাঁচাবো তো পিপিটিটা ডাউনলোড করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। মক টেস্ট প্লাস প্র্যাকটিস সেট। আচ্ছা, ফিজ, এটার জন্য ফিজ কত লাগবে, অনলাইনের জন্য ফিজ তোমাকে কত লাগে, এই যে আমি বললাম আমাদের এই যে টোটাল ডিউরেশন অফ কোর্স, ঠিক আছে, কোন কোন সাবজেক্টগুলো তুমি পাবে, এই টোটাল কোর্স তোমাকে কেবলমাত্র একবারের জন্যই পে করতে হবে, কোনো মান্থলি ফিজ নেই। একবারের জন্য কত পে করতে হবে দেখো, 1499, এবং এটা ওয়ান টাইম, কেবলমাত্র একবারের জন্য। এবং এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, অফিসের নাম্বার পে করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো, কারণ এটাতে পেটিএম, ফোনপে বা গুগল পে আছে। বাকি অফিসের নাম্বার দেখো, এখানে অ্যাডমিশন হেল্পলাইন লেখা রয়েছে, দেখো এই নাম্বারগুলো নিচে যেগুলো দেওয়া রয়েছে, এই নাম্বারগুলো থেকে তোমরা কল করে নেবে, এটা আমাদের অফিসের নাম্বার। তোমরা কল করে যতটুকু কোয়ারিজ থাকে, আমি তো বললাম আমার তরফ থেকে যেটুকু বলার, কারণ আমি তো পড়াবো, আমার হাতে বেশি সময় নেই, তাই আমি যেটুকু বলার বললাম। আর আরেকটা আমি কথা বলবো কিভাবে তোমরা পড়বে সারা বছর, ঠিক আছে। বাকি এগুলো আমাদের অফিসের নাম্বার, অ্যাডমিশনের ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা অফিসে ফোন করে জিজ্ঞেস করে নেবে, আমাদের এখান থেকে অফিস থেকে তোমাদের কল ব্যাক করা হবে, ঠিক আছে। বাকি দেখো, আহ, একবার জাস্ট কুইক 2-5 মিনিট লাগবে, একবার আমি চ্যাপ্টারের নামগুলো আমি বলে দিচ্ছি, বাকি আসলে আমি একটা চ্যাপ্টার পড়াবোই, ঠিক আছে, তার সাথে আমি বলে দেবো তোমরা সারা বছর কিভাবে পড়বে, কিভাবে খাতা মেনটেন করবে। খাতা মেনটেন করাটাও কিন্তু অনেক ম্যাটার করে, কিভাবে খাতা মেনটেন করবে দেখো। তাহলে এখানে 6টা চ্যাপ্টার দেওয়া আছে, কোষ এবং কোষের গঠন, সালোক সংশ্লেষ শ্বসন, সংবহন ও রক্ত, চলন ও গমন, রেচন, উদ্ভিদ ও প্রাণীদের গঠন, জীবজগতের শ্রেণীবিন্যাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, স্নায়ুতন্ত্র, ইন্দ্রিয় স্থান, হরমোন, প্রাণী, উদ্ভিদ দুটোই পড়তে হবে, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, যদিও এটা আমরা কোষের গঠনের মধ্যে পড়ি, কিন্তু কোনো ব্যাপার নয়, একটা এক্সট্রা টপিকও রয়েছে। বৃদ্ধি, জনন পড়বো, ঠিক আছে, পুষ্টি, বিপাক, পরিপাক, বংশগতি, অভিব্যক্তি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন চক্র, এগুলো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নাইট্রোজেন চক্র, প্রতি বছর কোশ্চেন তুমি পাবেই, ঠিক আছে। কোনো না কোনো কম্পিটিটিভ হয় নার্সিং, অনেকে আবার কি হয় বায়োলজি পড়ে, বায়োলজি কেন পড়ে, মানে অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে বসার জন্য, ঠিক আছে, কারণ অনেকের আবার বায়োলজি সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে। তো নাইট্রোজেন চক্র থেকে প্রতি বছরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা কোশ্চেন পাবে, এতটাই ইম্পর্টেন্ট এটা। রোগ ও স্বাস্থ্য, এটা তো তোমরা অবভিয়াসলি হেলথ সেক্টরে যাচ্ছ, তো রোগ ও স্বাস্থ্য সম্পর্কে একটা বেসিক আইডিয়া তো তোমাদের থাকতেই হবে। মানব কল্যাণ ও অণুজীব, বিভিন্ন ধরনের মাইক্রোবায়োলজি যেটা আমরা বলে থাকি, এটা একটা ভাস্ট টপিক, তোমরা নার্সিং এ গিয়ে পড়বে, কিন্তু এইখানে জাস্ট কয়েকটা জীবাণুর নাম, সেখান থেকে আমরা কি কি প্রয়োজনীয় উপাদান এক্সট্রাক্ট করে থাকি, কোনগুলো আমাদের কাজে লাগে, কোনগুলো আমাদের ক্ষতিকর, অনেক এমন তো নয় যে যতগুলো অণুজীব আছে সবগুলো আমাদের ক্ষতিকর, আমাদের তো কিছু কাজেও লাগে না, তো কোনগুলো আমাদের কাজে লাগে, কোনগুলো আমাদের ক্ষতি করে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো, এবং ছোট্ট টপিক, এমন খুব একটা বড় নয়, নার্সিং এ যতটা মাইক্রোবায়োলজি পড়ো অতটা নেই, ঠিক আছে। বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ, এগুলো পরিবেশের চ্যাপ্টার, প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন পরিবেশ থেকে দু একটা দিয়ে থাকে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো প্রথমে লেখা ছিল, বাকি এগুলো থেকে কি হয় আমরা ছোট ছোট করে পড়বো, কারণ এগুলো থেকে কোশ্চেন দেয়, এবং আমাকে যদি ফুল স্কোর করতে হয় বা বেশি স্কোর করতে হয় তাহলে কিন্তু সব সাবজেক্ট এবং সব টপিক মন দিয়ে পড়তে হবে, মনে রাখবে, মন দিয়ে পড়তে হবে। জৈব প্রযুক্তিবিদ্যা, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ, কলাতন্ত্র, অঙ্গসংস্থান, মেডিকেল জুলজি, সাধারণত এখানে কিছুগুলো মেডিকেল টার্ম থাকে যেগুলো আমরা পড়বো, কঙ্কালতন্ত্র, ঠিক আছে। আমি বেশি সময় নষ্ট করছি না, কারণ দেখো সিলেবাস তো আমরা কাভার করবোই, তো তখন অটোমেটিক জেনে যাবে, আর বাকি এটা তোমাদের কাছে পিপিটি রূপে চলে যাবে, তো সেখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে, ওকে। বাকি দেখো রোডম্যাপ মানে কি, আমি জাস্ট একটু ডিসকাশন করবো তোমরা কিভাবে পড়বে, বা অ্যাকচুয়ালি পড়ার ধরনটা কিরকম। অনেকে কি হয় ক্লাস 12-এর পর সরাসরি কম্পিটিটিভ এক্সামে বসতে শুরু করে, তো অনেকের অনেক অ্যাটেম্প্ট লাগে, কারো 2 বার অ্যাটেম্প্ট লাগে, 3 বার অ্যাটেম্প্ট, 4 বার, 5 বার, 6 বার, তো অ্যাকচুয়ালি এতবার অ্যাটেম্প্ট লাগে কেন, ঠিক আছে, আমরা সঠিক যে স্ট্র্যাটেজিটা সেটা ফলো করি না, সেই কারণে এতবার অ্যাটেম্প্ট লাগে, ঠিক আছে। সব থেকে প্রথম বড় ভুল তো হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি শুরুতে শুরু করো মানে কি, না ধরো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম আছে যেটার কোয়ালিফিকেশন দরকার 12 পাস, তাহলে তুমি সেটা শুরু করবে কখন,
মাধ্যমিক দেওয়ার পর থেকে 11-12 2 বছর তোমার কাছে সময়, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দাও, আর বেশ আর কিচ্ছু দরকার নেই। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ইজিলি, আমরা মোবাইলে যেটুকু সময় এখন নষ্ট করি সেই সময়টা যদি আমরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বের করি, তাহলে 2 থেকে 3 ঘন্টা 11-12 2 বছর মানে দেখো অনেক দিন, 365 ইন্টু 2 করো, ইন্টু 2 আওয়ার বা 3 আওয়ার, তাহলে অনেকটা সময়। সেখানে তোমার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বিশেষ করে এগুলো তো ইজিলি হয়ে যাবে। যাই হোক, এটা যারা একদম ফ্রেশার ওদের উদ্দেশ্যে বলবো। আবার অনেকে থাকে যারা 12-এর পর শুরু করে, 12-এর পর দেখে যে আর আমি কোন লাইনে যাব, ঠিক আছে, কোন লাইনে গেলে গেলে আমি তাড়াতাড়ি সাকসেস পাবো। তো অবভিয়াসলি এটা একটা পথ তো বলতেই পারি, কারণ সরকারি কলেজ থেকে তোমার যদি নার্সিং করা থাকে, তাহলে তুমি হয়তো সঙ্গে সঙ্গে চাকরি না পেলেও 2-3 বছরের মধ্যে পেয়ে যাবে। সুতরাং এটা একটা সিকিউর জব বলতেই পারো। আচ্ছা, রোড ম্যাপ মানে কিভাবে পড়বে, কিভাবে এখানে পড়ানো হবে। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে এখানে কি হয় বোঝানো হবে, বোঝানোর সাথে সাথে আমি লিখবো বোর্ডটাতে, ঠিক আছে। আচ্ছা, বোর্ডটাতে লেখার পর তোমরা চেষ্টা করবে আমি যখন বোর্ডে লিখবো তখন সাথে সাথে ক্লাসে খাতার মধ্যে নোট করে নেওয়ার। তাহলে কি হবে, সেই যে জিনিসটা আমি যেগুলো বললাম সেগুলো তো আর বেশি দিন মনে থাকবে না, আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে তখনই পৌঁছায় যখন সেটা আমরা লিখি। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে আমি বোর্ডে যেগুলো লিখি সেগুলো আমার সাথে সাথে লেখা, এবং আমি যখন বোঝাই তখন আমার কথাগুলো মন দিয়ে শোনা। আমার সাথে সাথে লিখলে কি হবে, লেখার জন্য তোমাকে আর আলাদা করে সময় নষ্ট করতে হবে না। আমি যতক্ষণ না খাতায় লিখছো ততক্ষণ না ক্লাসটা কমপ্লিট হয়নি। সুতরাং তোমার কাজ হচ্ছে আমার বলার সাথে সাথে বা আমার বোর্ডে লেখার সাথে সাথে তুমিও লিখে নাও। তাহলে কি হবে, একটা সুন্দর নোটস তৈরি হয়ে যাবে। এখন নেক্সট কাজ হচ্ছে কি, সেই নোটসটাকে একদম ঝাড়া মুখস্থ করা, ঠিক আছে। এতটুকু আমাদেরকে ভরসা রাখতেই হবে, কারণ আমাদের দেখো আজ 4-5 বছর হয়ে গেল পড়ানো, এবং শুধু আমি নয়, এই প্ল্যাটফর্মে যতগুলো টিচার আছে সবারই। সুতরাং কোন জায়গা থেকে কোয়েশ্চেন হিট করে, কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারে কোন টপিকটা বেশি করে ভালো করে পড়াতে হবে, কোন টপিকটা না পড়ালেও চলবে, কোন টপিকটা মাঝারি পড়াতে হবে, সেগুলো আমাদের আজ অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং এইটুকু অন্ধবিশ্বাস আমাদের উপর রাখতেই হবে, ঠিক আছে। অন্ধবিশ্বাস বা আমি বলছি না আমার উপর করতে, আমার কন্টেন্টের উপর বলছি, ঠিক আছে, যে স্যার অ্যাটলিস্ট যেটা দিচ্ছে সেটা ঠিকই দিচ্ছে। সুতরাং ভালো করে নোটস বানানো হচ্ছে তোমার প্রথম কাজ। নেক্সট সেই নোটসটাকে মুখস্থ করা, ঠিক আছে। এবং মুখস্থ করার পর তোমাদের কাছে 9-10-এর জীবনবিজ্ঞান বই অবশ্যই আছে, যদি না থেকে থাকে কিনে নেবে। সাধারণত সাঁতরা ভালো পাবলিশার্স, বা সাঁতরা যদি না থাকে কারো কাছে কোনো ব্যাপার নয়, যে কোনো একটা পাবলিশার্সের বই লিখলে, বই পড়লেই হয়ে যাবে। তো সাঁতরা সাধারণত বায়োলজির জন্য বেশি প্রেফার করা হয়, কারণ ওখানে ভালো ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের ওই যে বায়োলজি যে বইটা সেটা মুখস্থ করা নয়, চোখ বন্ধ করে মুখস্থ করে কোনো লাভ নেই, পারবেও না। যে অত লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ এখন তুমি বোর্ডের এক্সাম দিতে যাচ্ছ না, কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ। তোমার যে ওই সম্পর্কে জিনিসটা ধারণা থাকলেই হলো, কারণ অ্যান্সার অলরেডি তোমার সামনে ভাসবে, 4টে অপশনের মধ্যে অ্যান্সার অলরেডি ভাসবে, তোমাকে সিলেক্ট করতে হবে যে ওই 4টে অপশনের মধ্যে কোন অ্যান্সারটা হবে। সুতরাং এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি, এইখানে মুখস্থ করে কোনো লাভ নেই। সুতরাং ক্লাসে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো, নেক্সট খাতায় নোট ডাউন করো যেগুলো আমি লিখাচ্ছি, নোট ডাউন করার পর এই খাতাটা মুখস্থ করো। খাতাটা এই কারণে খাতাটা মুখস্থ করো, খাতাটা মুখস্থ করার পর বই, যে কোনো একটা রেফারেন্স বই, আমি বললাম 9-10-এর বইগুলো রাখবে, টেক্সট বইগুলো, সেগুলো রিডিং পড়বে, একদম মুখস্থ করতে যেও না, বই একদম মুখস্থ করতে যেও না, বই রিডিং পড়বে। বই রিডিং পড়ার পর সাধারণত ম্যাক্সিমাম টপিকগুলো আমি এখানেই লিখে দেবো বা এখানেই পড়াবো। কিছু এক্সট্রা টপিক থাকবে যেগুলো বইয়ে থাকে, তো ওইগুলো তোমরা স্টার মার্ক দিয়ে আন্ডারলাইন করে নেবে, হাইলাইট করে নেবে, যদি পারো খাতায় লিখে নেবে। তাহলে খাতায় যদি লিখে নাও তাহলে খাতার মধ্যে পুরো জিনিসটা থেকে গেল, আমি যেটা ক্লাসে পড়ালাম সেটাও, আবার যেটা আমি পড়ালাম না সেটাও। পড়ালাম না সেরকম খুব একটা বেশি হবে না, কিন্তু তবু বলছি বইটা রিডিং করার পর 2-একটা টপিক হয়তো পাবে, সেগুলো লিখে নেবে, তাহলে খাতার মধ্যে পুরোটা থেকে গেল। খাতাটা আরেকবার রিভিশন করো, আরেকবার মুখস্থ করবে। এবার খাতাটা মুখস্থ করার পর নেক্সট কাজ হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা। প্র্যাকটিসের জন্য কোন বই ফলো করবে, সাধারণত আমাকে যদি জিজ্ঞেস করো, আমি একটা প্রেফার করবো এএনএম জিএনএম ক্রেকার ছায়া প্রকাশনের একটা বই পাওয়া যায়, সেটা সেটা বেস্ট, ঠিক আছে। মোটামুটি বলতে পারো বাজারে যতগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে ওটা বেস্ট, ঠিক আছে। বাকি আমাদের এখানে মক টেস্টও হবে, ওগুলোর কথা আমি বলছি না, নিজেকে টেস্ট করার জন্য। তো মুখস্থ করার পর প্র্যাকটিস করবে, কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা বইটাতে খুব সুন্দর সাজানো আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে, পিআইকিউ দেওয়া আছে। সুতরাং
কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওই বইটা একদম বেস্ট হবে। এবার প্র্যাকটিস করার পর তুমি নিজেকে ইভ্যালুয়েট করবে যে কোন টপিকটাতে আমার বেশি নাম্বার আসছে, কোন টপিকটাতে আমার কম নাম্বার আসছে। যেটা কম নাম্বার আসছে সেই টপিকটা আবার পড়বে, আবার একবার মক দেবে, ব্যাস, তাহলেই তোমার চ্যাপ্টার কমপ্লিট। আর এইভাবে তুমি মাঝে মাঝে 7-8 দিন পর একবার রিভিশন করে নিলে খাতাটা, 10 দিন পর রিভিশন করে নিলে, 15 দিন পর রিভিশন করে নিলে, এইভাবে কি করবে না সারা বছর ধরে পড়ে যেতে হবে। তাহলে কি কি স্টেপ বললাম আমি তোমাকে একবার সাম আপ করে দিচ্ছি তোমাদের। 1 নাম্বার স্টেপ হচ্ছে ক্লাসে যখন আমি লিখাবো তখন আমার সাথে সাথে লিখে নিয়ে একটা সুন্দর নোটস বানানো। 2 নাম্বার স্টেপ হচ্ছে সেই নোটসটা পড়া, মুখস্থ করা। মুখস্থ করার পর তুমি একবার বই, যে কোনো রেফারেন্স বইটা রিডিং পড়বে, রিডিং পড়ে যেটুকু এক্সট্রা পয়েন্ট পাবে সেগুলো নোটসের মধ্যে অ্যাড করবে। নেক্সট নেক্সট স্টেপ হচ্ছে তোমাকে আবার একবার নোটটা মুখস্থ করতে হবে, মুখস্থ করার পর প্র্যাকটিস করতে হবে। আর এইভাবে তোমার যতগুলো চ্যাপ্টার আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যদি এই সেম স্টেপ ফলো করে, তাহলে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পরীক্ষার সময় যতগুলো কোয়েশ্চেন থাকবে পরীক্ষার পেপারটাতে, তোমার সব কোয়েশ্চেনগুলো দেখা মনে হবে, সব কোয়েশ্চেনগুলো দেখা মনে হবে। এটুকু আমি বলতে পারি, নার্সিংয়ে কিন্তু ফুল মার্কস পাওয়া অসম্ভব নয়, মিলিয়ে নেবে একদিন না একদিন। হয়তো এই তো বেশি দিন হয়নি পরীক্ষাটা, তবে খুব শীঘ্রই নার্সিংয়ে ফুল মার্কস আসতে চলেছে। কেউ না কোনো মেয়ে থাকবে বা কোনো স্টুডেন্ট থাকবে যে ফুল মার্কস পাবে। এবার সেই স্টুডেন্টটা তুমি হতে পারো, হবে না তার কোনো গ্যারান্টি নেই, তুমিও হতে পারো। এবং জেদ শুধু নাও মনের মধ্যে যে পরের বছর আমি ওই নাম্বারটা ফুল মার্কস পেয়ে দেখাবো, এবং সম্ভব, আমি বলছি তো সম্ভব। যে যেভাবে আমি বললাম শুধু সেভাবে পড়ে পড়ে যাবে, ঠিক আছে? একবার জাস্ট আমি তবু টপিকটা বলে দিচ্ছি কিভাবে স্টেপগুলো ফলো করবে। দেখো কি বললাম, 1 নম্বর স্টেপ হচ্ছে ক্লাস নোটস লিখে নেওয়া। নেক্সট 2 নম্বর হচ্ছে ক্লাস নোটস মুখস্থ, 2 নম্বর। নেক্সট 3 নম্বর হচ্ছে কি রেফারেন্স বই একটা ফলো করবে। কিভাবে করবে? জাস্ট রিডিং পড়বে, নোটসে অ্যাড করবে। নেক্সট কমপ্লিট নোটসটা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল কমপ্লিট নোটস রিভিশন। কমপ্লিট নোটস রিভিশন। 6 নম্বর হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ফ্রম, আমি সাজেস্ট করব এএনএম, জিএনএম ক্রেকার। এটা হচ্ছে ছায়া প্রকাশনের একটা বই বটে। ছায়া প্রকাশনী, বেশ। এই স্টেপগুলো তুমি ফলো করো সব চ্যাপ্টারের জন্য, সব চ্যাপ্টারের জন্য। এই স্টেপগুলো যদি ফলো করো, তোমাদের মধ্যে অনেকেরই ডাউট থাকে যে স্যার ভুলে যাচ্ছি, মনে থাকছে না, ঠিক আছে? সমস্তগুলো কি হবে, কোনো প্রবলেম থাকবে না। জাস্ট এই স্টেপগুলো ফলো করো সব চ্যাপ্টারের জন্য। একবার আমার কথাটা শুনে দেখো, দেখো নাম্বার হয়, বাড়ে কি বাড়ে না, ঠিক আছে? তাহলে নেক্সট আজকে আমরা শুরু করব আজকের একটা ক্লাস।
তাহলে দেখো, আজকে আমি একটা চ্যাপ্টার পড়াবো তোমাদের, সেটা হচ্ছে কি প্রাণী হরমোন। তার আগে তোমরা যারা যারা লাইভে রয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ঠিকঠাক তোমরা আমি যেটা বললাম সেটা তোমরা বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে? আর যারা যারা কমেন্ট করে লাইভে আছো একটু আমাকে কমেন্ট করে জানাও, তোমরা যারা যারা দেখছো, তাহলে আমারও একটু ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছি এখানে লাইভে রয়েছে, তো যারা যারা লাইভে রয়েছে একটু কমেন্ট করো আমি যেটুকু বললাম সেটা বুঝতে পারলে কি পারলে না, বা তবু তার মধ্যে যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে। যদি ধরো তোমাদের কোনো কিছু কোয়েরিজ থাকে, পূজা করায় ঠিক আছে। আর বাদ দিয়ে পূজা রিপ্লাই করেছি, পূজা মেসেজ পেয়েছি, আর বাকি ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। তো আজকে আমি একটা টপিক পড়াবো তোমাদের, সেটা হচ্ছে প্রাণী হরমোন। ওকে, প্রাণী হরমোন। প্রাণী হরমোন, প্রাণী হরমোন দেখো, হরমোন বা এইখানে কি টপিক আমরা পড়বো, ঠিক আছে? কি কি টপিক পড়বো দেখো, এখানে আমি টপিকগুলোর নাম প্রথমে লিখে দিচ্ছি। প্রথমে আমরা পড়বো একটা হরমোন সম্পর্কে ধারণা, হরমোন সম্পর্কে ধারণা, হরমোন কি জিনিস, হরমোন কে আবিষ্কার করেছিল, এগুলো আমরা পড়বো। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হরমোনের উৎপত্তি স্থল। 2 নম্বরে আমরা পড়বো হরমোনের হরমোনের উৎপত্তি স্থল, হরমোনের উৎপত্তি স্থল। নেক্সট 3 নম্বর আমরা পড়বো হরমোনের শ্রেণীবিন্যাস। এই হরমোনের শ্রেণীবিন্যাস থেকেই এইবার একটা কোয়েশ্চেন এসেছিল আমার কাছে, কোন কোডটা পেয়েছিলাম আমি জানি না, যাই হোক যেটা যে কোয়েশ্চেন পেপারটা আমি পেয়েছিলাম ওখানে ফার্স্ট কোয়েশ্চেনটাই ছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এস্টারধর্মী হরমোন নয়, ঠিক আছে? তাহলে হরমোনের শ্রেণীবিন্যাস, হরমোনের শ্রেণীবিন্যাস। নেক্সট আমরা 4 নম্বরে পড়ব হরমোনের শ্রেণীবিন্যাসের পর হরমোনের কার্যপদ্ধতি, হরমোনের কার্য পদ্ধতি। আর নেক্সট আমরা 5 নম্বরে পড়ব মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ আলটিমেটলি অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই কিন্তু হরমোনগুলো উৎপন্ন হয়ে থাকে। তাহলে মানবদেহের বিভিন্ন বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? এই উপরে যে টপিকগুলো লিখেছি এগুলো ছোট ছোট টপিক বলে, এই মানবদের অন্তঃক্ষরা গ্রন্থি এটা একটু বড় টপিক, কারণ এখানে যতগুলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে সবগুলো পড়বো। একেবারে পিটুইটারি থেকে শুরু করে পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় সমস্তগুলো আমরা পড়বো।
তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হবে। মোটামুটি এই টপিকগুলো রয়েছে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমি আসি হরমোন সম্পর্কে ধারণা। হরমোন সম্পর্কে ধারণা, হরমোন আমরা কাকে বলবো? না হরমোন হচ্ছে কি, দেখো না হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। হরমোন যে শব্দটা সেটা এসেছিল হরমেন থেকে। হরমোন হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, বায়োলজিতে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো গ্রিক থেকেই এসেছে। তো হরমোন শব্দটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে যার নাম হচ্ছে হরমোন, এবং হরমোনের বাংলা মানে হচ্ছে উত্তেজনা। তাহলে এমন একটা কেমিক্যাল, এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলবো? উত্তেজনা সৃষ্টি করে সেটাকে আমরা কি বলবো? হরমোন। প্রশ্ন আসছে স্যার কিসের জন্য উত্তেজনা সৃষ্টি করে? না বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য উত্তেজনা সৃষ্টি করে। শারীরবৃত্তীয় কাজ কাকে বলবো? না আমাদের বিভিন্ন যে তন্ত্রগুলো প্রতিদিন যে কাজগুলো করে সেগুলোই শারীরবৃত্তীয় কাজ। কিরকম? যেমন ধরো পরিপাক তন্ত্র, তোমরা প্রত্যেকের নাম শুনে থাকবে। পরিপাক তন্ত্রের মধ্যে কোনগুলো আছে? আমাদের খাদ্যনালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে। এবং পরিপাক তন্ত্রের প্রধান কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাই সেই খাবার মধ্যে কিছু জটিল অংশ থাকে, সেই জটিল অংশটাকে ভেঙে টুকরো টুকরো অংশে পরিণত করা, যাতে করে সেটা শোষণযোগ্য রূপে পরিণত হতে পারে। ঠিক আছে, এবার আমরা খাবার কেন খাই? আমরা খাবার এই কারণে খাই যাতে সেখান থেকে আমরা কিছু না কিছু শক্তি পেয়ে থাকি। আচ্ছা, শক্তির কথা কখন পাবো? যখন সেই খাবার যেটা খেলাম সেটা যাতে ভেঙে যখন আহ, শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, ভাঙবে কখন? ভাঙার যে প্রক্রিয়া সেটাকে আমরা শ্বসন বলে থাকি, এবং সেই ভাঙার প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়ে থাকে? একটা কোষের ভেতরে সম্পন্ন হয়ে থাকে। তার আগে আমি যে খাবারটা পাচন হলো সেই পাচিত খাবারটাকে কি করবে? ও কোষ অব্দি নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, খাবারটা যখন ভাঙে সেই খাবার ভাঙার প্রক্রিয়াকে আমরা বলে থাকি শ্বসন, যেটা অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতেও হয়ে থাকে। অক্সিজেনের উপস্থিতিতে যদি শ্বসন হয় তখন সেটাকে আমরা সবাত শ্বসন বলে থাকি। আবার অনেক সময় কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতেও খাবারটা ভাঙে, তখন সেটাকে আমরা অবাত শ্বসন বলে থাকি। সবাত শ্বসন আর অবশোষণের মধ্যে কি ডিফারেন্স? না সবাত শ্বসনের ক্ষেত্রে কি হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয়। আর অবাত শ্বসনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 2 অণু এটিপি উৎপন্ন হয়। তো তোমরাই বলো কোনটা ভালো? অবভিয়াসলি যেখান থেকে আমরা বেশি এটিপি পাই সেটা ভালো। আমাদের শরীর কোনটাকে প্রেফার করবে? না যেখান থেকে বেশি এটিপি পাই সেটাকে প্রেফার করবে। কোনখান থেকে বেশি পাই? সবাত শ্বসন। সবাত শ্বসনের কাকে দরকার পড়ে? সবাত শ্বসন তাকেই বলবো না যেখানে অক্সিজেনের উপস্থিতিতে খাবার ভাঙে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে খাবার ভাঙার প্রক্রিয়াটাকে আমাদের শরীর বেশি করে প্রেফার করে। তাহলে অক্সিজেনের উপস্থিতি যদি খাবার ভাঙাটাকে বেশি প্রেফার করে, তো আমাদের অবভিয়াসলি অক্সিজেন নিতে হবে। তাহলে সেই অক্সিজেন নিতে কে সাহায্য করে? শ্বসনতন্ত্র। আর এতগুলো যে রাসায়নিক বিক্রিয়া ঘটলো আমাদের শরীরে, এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিক রিঅ্যাকশন। কিছু বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিক রিঅ্যাকশনে কি হয়, যৌগ ভাঙে, আবার কিছুগুলোতে কি হয়, যৌগ উৎপন্ন হয়। যেগুলোতে যৌগ ভাঙে সেগুলোকে আমরা কি বলে থাকি? না যেগুলোতে যৌগ ভাঙে সেগুলোকে আমরা বলে থাকি ক্যাটাবলিক রিঅ্যাকশন, আর যেখানে যৌগ উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলে থাকি অ্যানাবলিক রিঅ্যাকশন। ক্যাটাবলিক রিঅ্যাকশনের বাংলা মানে হচ্ছে অপচিতি বিপাক। যেখানে আমাদের অপকার হয় সেটাই অপচিতি বিপাক, আর যেখানে আমাদের উপকার হয় সেটাই উপচিতি বিপাক। ঠিক আছে, তাহলে একটা অপচিতি বিপাক আর একটা হচ্ছে উপচিতি বিপাক। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষে প্রতিনিয়ত ঘটে চলেছে, এবং এই বিক্রিয়াগুলো শেষে বাই প্রোডাক্ট হিসেবে কিছু না কিছু আবর্জনা উৎপন্ন হয়, যে আবর্জনাগুলো আমাদের কোষের মধ্যে যদি জমা থাকে তাহলে একটা সময় কোষ নষ্ট হয়ে যাবে। আর যদি কোষ নষ্ট হয়, তোমরা জানোই কোষ দিয়েই কিন্তু কলা, অঙ্গ, তন্ত্র এগুলো নির্মাণ হয়, এগুলো নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি আমরা অসুস্থ হয়ে পড়বো। সুতরাং এই কোষে যে বিপাকীয় বা দূষিত পদার্থগুলো উৎপন্ন হয়, বিপাকীয় দূষিত পদার্থ যেগুলো উৎপন্ন হয় সেগুলো আমাদের শরীর থেকে বাইরে বের করতে হবে। আর সেগুলোকে বাইরে বের করার জন্য আমাদের মধ্যে একটা সিস্টেম থাকে, যে সিস্টেমটার নাম হচ্ছে রেচনতন্ত্র। তাহলে অনেকগুলো তন্ত্র মোট কথা আমাদের শরীরের মধ্যে রয়েছে। আমি কি কি তন্ত্রের কথা বললাম? পরিপাক তন্ত্রের কথা বললাম, শ্বসন তন্ত্রের কথা বললাম, রেচন তন্ত্রের কথা বললাম, সংবহন তন্ত্রের কথা বললাম। তো এই এতগুলো তন্ত্র কিন্তু সবাই কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। পরিপাক তন্ত্র নিজের মতো কাজ করে চলেছে, সংবহন তন্ত্র নিজের মতো কাজ করে চলেছে, রেচন তন্ত্র নিজের মতো কাজ করে চলেছে, পরিপাক সবগুলোই। ঠিক আছে, প্রত্যেকটা তন্ত্র নিজের মতো কাজ করে চলেছে, কেউ কারো কোনো ব্যাপারে মাথা ঘামায় না, যে নিজে যার নিজের মতো কাজ করে, মানে সবার মধ্যে একটা কি রয়েছে, কোঅর্ডিনেশন রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আর এই কোঅর্ডিনেশনটা মেনটেন কে করে? এই কোঅর্ডিনেশনটাই মেনটেন করে হরমোন। ক্লিয়ার? তাহলে হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকা অঙ্গ তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করা। এবং হরমোন কি? এক ধরনের রাসায়নিক পদার্থ, একটা কেমিক্যাল, জলের মতো। ঠিক আছে, তাহলে হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা আমাদের তন্ত্রের মধ্যে কি করে, সংযোগ স্থাপন করে। কারণ পরিপাক তন্ত্র খাবার নিয়ে যাবে তবে তো সেটা ভাঙবে। এবার শ্বসন তন্ত্র অক্সিজেন নিয়ে যাবে তবে তো সেটা ভাঙবে। তাহলে এই এতগুলো সিস্টেম একসাথে কাজ করছে, একে অপরের মধ্যে কোঅর্ডিনেশন রয়েছে, সেই কোঅর্ডিনেশনটা মেনটেন কে করে? হরমোন। আমাদের দেহে 2 ধরনের কোঅর্ডিনেশন থাকে। ঠিক আছে? একটাকে আমরা বলে থাকি নিউরাল কোঅর্ডিনেশন, আর একটাকে আমরা বলে থাকি কেমিক্যাল কোঅর্ডিনেশন।
দেখা যাচ্ছে কি না একটু জাস্ট তোমরা কমেন্ট করো, হ্যাঁ। তো দেখো, কি বললাম, কোথায় ছিলাম আমি? গুড আফটারনুন পরেশ। দেখো, তো যাই হোক, প্রাণী হরমোনের মধ্যে ছিলাম আমি কোথায়, না কিভাবে হরমোন প্রত্যেকটা অঙ্গ বা তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে, তাহলে হরমোন হচ্ছে কি, হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, যেটা কি করে না বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে। তাহলে এটা আমরা লিখে নিই একটা পয়েন্ট হরমোনের মধ্যে, প্রাথমিক ধারণার মধ্যে। তাহলে এখানে আমরা কি পড়বো, প্রাথমিক ধারণা। তাহলে প্রাথমিক ধারণার মধ্যে 1 নম্বরে লেখো, আমার সাথে সাথে তোমরাও লিখে নেবে, আমি তো লিখছি, যে হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। হরমোন হচ্ছে কি এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা কি করে, যেটা কোষে কোষে বার্তা প্রেরণ করে বা প্রত্যেকটা অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, সেই জন্য এটাকে আমরা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জারও বলে থাকি। তাহলে রাসায়নিক বার্তাবহ বা এইটাকে আমরা কি বলে থাকি, না এইটাকে আমরা বলে থাকি কেমিক্যাল মেসেঞ্জার। এমন একটা কেমিক্যাল যে মেসেঞ্জার অর্থাৎ বার্তা বহনকারী রূপে কাজ করে, তাই কেমিক্যাল মেসেঞ্জার। নেক্সট 2 নম্বর ওয়ার্ড বা 2 নম্বর লাইন আমরা কি লিখবো, না এটা দেখো খুব কম পরিমাণে উৎপন্ন হয়, এমন নয় যে আমার শরীরে 1 লিটার একদিনে হরমোন উৎপন্ন হয়ে গেলো, ওরকম হয় না। একদম সামান্য পরিমাণে উৎপন্ন হয় এবং যে কাজটা করার উদ্দেশ্যে সেটা উৎপন্ন হয়েছিল সেই কাজটা করার পর নিজে নিজেই নষ্ট হয়ে যায়। আমাদের শরীরে কিন্তু হরমোন ডিপোজিট হয় না। তাহলে হরমোন কি হয়, খুব স্বল্প মাত্রায় উৎপন্ন হয় এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে কি বলবে, না খুব স্বল্প মাত্রায় উৎপন্ন হয়। খুব স্বল্প মাত্রায় উৎপন্ন হয়। খুব স্বল্প মাত্রায় উৎপন্ন হয় এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয়। নেক্সট দেখো আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করে এখান থেকে, না হরমোনের আবিষ্কারক কে। তাহলে আবিষ্কারক যদি জিজ্ঞেস করে, হরমোনের আবিষ্কারক মনে রাখবে 2জন বিজ্ঞানীর নাম মনে রাখবে, একজনের নাম হচ্ছে বেলিস আর একজনের নাম হচ্ছে স্টার্লিং। তাহলে বেলিস ও স্টার্লিং। নেক্সট জিজ্ঞেস করে প্রথম আবিষ্কৃত হরমোন, ঠিক আছে। তাহলে প্রথম আবিষ্কৃত হরমোন, তো প্রথম আবিষ্কৃত হরমোন যদি জিজ্ঞেস করে তাহলে মনে রাখবে সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। সিক্রেটিন, এবং সিক্রেটিন তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে এক ধরনের প্রাণী হরমোন। যদি উদ্ভিদ হরমোন জিজ্ঞেস করে তাহলে কিন্তু সিক্রেটিন হবে না, সিক্রেটিনের পরিবর্তে কি লিখবে, অক্সিন। অক্সিন হচ্ছে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন।
প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন প্রাণী হরমোন, আর অক্সিন হচ্ছে কি উদ্ভিদ হরমোন। নেক্সট 5 নাম্বার, মনে রাখবে ফার্স্ট আইসোলেটেড অ্যানিমেল হরমোন যদি জিজ্ঞেস করে, ফার্স্ট আইসোলেটেড অ্যানিমেল হরমোন মানে কোন প্রাণী হরমোনটাকে প্রথম প্রাণী দেহ থেকে আলাদা করা হয়েছিল। ফার্স্ট আইসোলেটেড অ্যানিমেল হরমোন, তাহলে ফার্স্ট আইসোলেটেড অ্যানিমেল হরমোনের নাম মনে রাখবে ইনসুলিন। ইনসুলিন। অনেক সময় জিজ্ঞেস করে যে জৈব প্রযুক্তির মাধ্যমে প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার তোমাদের কি হবে, ইনসুলিন। তাহলে কি বলবে না, জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন প্রথম হরমোন। জৈব প্রযুক্তির মাধ্যমে, জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন প্রথম হরমোন, এটারও অ্যান্সার কি হবে কিন্তু ইনসুলিন। বেশ, এই কটা প্রাথমিক ধারণা মনে রাখবে, সাধারণত এগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। প্রথম আবিষ্কৃত কে হরমোন, আবিষ্কৃত হরমোনটার নাম কি, কে আবিষ্কার করেছিল, ঠিক আছে, প্রথম কোন হরমোনটাকে জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গিয়েছিল। হরমোনের উৎপত্তি স্থল। দেখো 3 ধরনের গ্রন্থি আমি আঁকছি এখানে হরমোন। তার আগে আমি একটা জাস্ট স্টেটমেন্ট লিখে দিই। সাধারণত হরমোন কোথা থেকে উৎপন্ন হয়, অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা বা এগুলোকে আমরা কি বলে থাকি, অনাল, বা এগুলোকে আমরা কি বলে থাকি, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়। আমি দেখো লেখার যে স্পিডটা সেটা এমন নয় যে খুব স্পিডে লিখছি, আরামসে ধীরে ধীরে লিখছি, যাতে তোমাদের আমার সাথে সাথে লিখতে সুবিধে হয়, ঠিক আছে। এরপর প্রশ্ন আসছে যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, অনাল গ্রন্থি মানে কি, বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি, ঠিক আছে। তাহলে এখানে আমি 3টে পেজে জাস্ট 3টে ছবি আঁকবো। তোমরা কোন গ্রন্থিটা কি গ্রন্থি সেটার নাম তোমরাই বলবে। যেমন ধরো প্রথমে আমি একটা গ্রন্থি আঁকলাম, গ্রন্থি মানে সেটা কি হবে না, অনেকগুলো এইভাবে কোষের সমন্বয়ে গঠিত হবে। এইভাবে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হবে, ঠিক আছে। এইভাবে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হবে। এই পুরোটাকে আমরা কি বলবো, একটা গ্রন্থি। আরেকটা আমি আঁকছি, ধরো এটা একটা গ্রন্থি। তাহলে গ্রন্থি মানে এখানে কি হবে, অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হবে, অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, এইভাবে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হবে। এবং এই কোষগুলো কি করবে না, কিছু না কিছু পদার্থ উৎপন্ন করবে। এইভাবে এরা প্রত্যেকেই কিছু না কিছু পদার্থ উৎপন্ন করবে, এইভাবে এরা কিছু না কিছু পদার্থ উৎপন্ন করবে। আমি আরেকটা গ্রন্থি আঁকছি, ধর এটা একটা গ্রন্থি, ঠিক আছে। এইভাবে কি হয়, এটা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয়। যে কোনো গ্রন্থির মানেই হচ্ছে সেটা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হবে। এই গ্রন্থিটার দুটো অংশ, এই গ্রন্থিটার দুটো অংশ, ঠিক আছে, ঠিক আছে, দুটো অংশ। এবং এটাও কি করবে না, কিছু না কিছু পদার্থ উৎপন্ন করবে, এরাও কি করবে, কিছু না কিছু পদার্থ উৎপন্ন করবে। তাহলে একেবারে আমি প্রথম গ্রন্থিটাতে আসছি, একেবারে আমি প্রথম গ্রন্থিটাতে আসছি, যেটা এইটা। ধরো এই গ্রন্থিটাতে যে এই গ্রন্থিটার মধ্যে কি রয়েছে, একটা নালী রয়েছে। যে নালীটা কি করে, যে নালীটা কি করে না, এইখান থেকে যে পদার্থটা উৎপন্ন হলো সেই পদার্থটাকে নিয়ে বাইরে বের হয়,
ঠিক আছে, মানে এই গ্রন্থিটাতে যে পদার্থটা উৎপন্ন হলে সেই পদার্থটা এই নালীটার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, সুতরাং আমি বলতে পারি যে এই গ্রন্থিটায় নালী উপস্থিত থাকে। নেক্সট দেখো, এই গ্রন্থিটাতে আমি কোনো নালী আঁকছি না, তাহলে এইখানে যে পদার্থটা উৎপন্ন হলো সেটা এইখানে থেকে গেল। ওকে, আর এইখানে যে গ্রন্থিটা এঁকেছি এইখানে শুধুমাত্র এক দিকটাতে আমি নালী আঁকছি, কেবলমাত্র এক দিকটাতে নালী আঁকছি, এক দিকটাতে আমি নালী আঁকছি না। তাহলে যে দিকটাতে আমি নালী আঁকলাম সেই দিকে উৎপন্ন হওয়া পদার্থটা নালীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু যে দিকটাতে নালী আঁকলাম না সেই দিকটাতে গঠিত হওয়া পদার্থটা ওখানে থেকে যাবে। এরপর আমি তিনটে টার্ম বলছি, তিনটে ওয়ার্ড বলছি, তোমরা বলবে কোন টার্মটা আমি কোন গ্রন্থিটার জন্য দেব। একটা টার্ম আমি বলছি কি না, একটা টার্ম আমি বলছি সোনাল গ্রন্থি, একটা বলছি অনাল গ্রন্থি, আর একটা বলছি মিশ্র গ্রন্থি। তো তাহলে প্রথমে যে গ্রন্থিটা এঁকেছি এখানে দেখো এর মধ্যে নালী উপস্থিত আছে, এর মধ্যে নালী উপস্থিত আছে। তাহলে এই যে গ্রন্থিটা, এই গ্রন্থিটাকে আমরা কি বলবো? সোনাল গ্রন্থি, কারণ শব্দটার মানে হচ্ছে উপস্থিতি আর নাল মানে নালিকা। তাহলে এইটাকে আমরা কি গ্রন্থি বলবো? এইটাকে আমরা বলবো সোনাল গ্রন্থি। তাহলে পরেরটাকে আমরা কি বলবো? এর মধ্যে নালী নেই, তাই এই গ্রন্থিটাকে আমরা কি বলবো? অনাল গ্রন্থি। তাহলে এই গ্রন্থিটাকে আমরা কি গ্রন্থি বলবো? এই গ্রন্থিটাকে আমরা বলবো অনাল গ্রন্থি। আর পরেরটাতে একটা অংশে নালী আছে, একটা অংশে নালী নেই, তার মানে সোনাল অনাল দুটো অংশ রয়েছে। তাহলে এই গ্রন্থিটাকে আমরা কি গ্রন্থি বলবো? না, এই গ্রন্থিটাকে আমরা বলবো মিশ্র গ্রন্থি। এই গ্রন্থিটাকে আমরা কি বলবো? মিশ্র গ্রন্থি। আচ্ছা, আরো অনেকগুলো নামে অভিহিত করা যায়, কিরকম? তাহলে যেহেতু দেখো এখানে নালী রয়েছে, তাহলে এখানে যে পদার্থটা উৎপন্ন হলো সেটা নালীর মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে উৎপন্ন হওয়া পদার্থটা বাইরে গিয়ে ক্ষরণ হচ্ছে। তাই এই গ্রন্থিটাকে আমরা কি বলতে পারি? বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এই গ্রন্থিটাকে আমরা কি বলতে পারি? বহিঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থিটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সো মানে হচ্ছে বাইরে, ক্রাইন মানে হচ্ছে ক্ষরণ, আর গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। তাহলে এটাকে আমরা কি বলবো? এক্সোক্রাইন গ্ল্যান্ড। পরেরটাতে আসছি দেখো, পরেরটাতে আসছি দেখো, অনালে এখানে দেখো নিজের কোনো নালী নেই, তাহলে যে পদার্থটা উৎপন্ন হলো সেটা এইখানেই ক্ষরণ হচ্ছে, ভেতরেই ক্ষরণ হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি। এটাকে আমরা কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি, বা এইটাকে আমরা কি বলে থাকি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এইটাকে আমরা কি বলবো? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটাকে আমরা কি বলবো? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর পরের গ্রন্থিতে দেখো, যেহেতু দুটো পার্টে রয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো? মিশ্র গ্রন্থি, বা এটাকে আমরা কি বলে থাকি? মিক্সড গ্ল্যান্ড। এটাকে আমরা কি বলতে পারি? মিক্সড গ্ল্যান্ড, বা এটাকে আমরা বলতে পারি হেটেরোক্রাইন গ্ল্যান্ড, বা এটাকে আমরা কি বলতে পারি? হেটেরোক্রাইন গ্ল্যান্ড। তাহলে আমাদের শরীরে তিন ধরনের গ্ল্যান্ড পাওয়া যায়, একটাকে আমরা বলে থাকি সোনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটাকে আমরা বলে থাকি অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, বা ওটাকে বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটাকে আমরা বলে থাকি মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড, বা ওটাকে আমরা বলে থাকি হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এরপর প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থি থেকে কি কি হরমোন, কোন গ্রন্থি থেকে কি কি ধরনের পদার্থ উৎপন্ন হয়, বা যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা কি কি টার্ম দিয়ে থাকি। তো সাধারণত যেগুলো সোনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয় এগুলোকে আমরা কি বলে থাকি? না, এগুলোকে আমরা বলে থাকি উৎসেচক। এখান থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয় এগুলোকে আমরা কি বলে থাকি? না, এগুলোকে আমরা বলে থাকি উৎসেচক। আমাদের শরীরে কোন কোন গ্রন্থিগুলো উৎসেচক উৎপন্ন করে বা কোনগুলো সোনাল গ্রন্থি রয়েছে? সব থেকে প্রথমে আমি লিখছি লিভার বা যকৃৎ। এটা হচ্ছে কি সব থেকে বড়, এটা হচ্ছে কি সব থেকে বড়, এটা হচ্ছে কি সব থেকে বড়। লিভারের পর নেক্সট কি রয়েছে? তোমরা প্রত্যেকেই জানো আমাদের মুখগহ্বরে কি থাকে? লালা গ্রন্থি। আমাদের মুখগহ্বরে কি বর্তমান থাকে? লালা গ্রন্থি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের চোখে একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটার নাম হচ্ছে কি? অশ্রু গ্রন্থি। চোখে একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটার নাম কি? অশ্রু গ্রন্থি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ত্বকে একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটার নাম হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি, যেটার প্রধান কাজ হচ্ছে সিবামকরণ করা। সিবেসিয়াস গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, এটসেট্রা। এগুলো সমস্তগুলো হচ্ছে কি সোনাল গ্রন্থির উদাহরণ। নেক্সট যদি আমরা দেখি অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলোকে বলবো? না, এদের এক্সাম্পল যদি দেখি, এখান থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয় ওদেরকে আমরা কি বলে থাকি? না, এদেরকে আমরা বলে থাকি হরমোন বলে থাকি।
এদেরকে আমরা হরমোন বলে থাকি। আর এইখান থেকে যে পদার্থগুলো, আচ্ছা উদাহরণ যদি আমরা দেখি অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ যদি আমরা বলি, তাহলে কি কি বলবো না, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, আচ্ছা আর কি রয়েছে, পিনিয়াল গ্রন্থি। এগুলো আমরা প্রত্যেকটাকেই ডিটেলসে পড়বো, ঠিক আছে। পিনিয়াল গ্রন্থি, নেক্সট যেমন কি রয়েছে থাইরয়েড গ্রন্থি, এখান থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। নেক্সট যেমন ধরো রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি, এখান থেকে প্যারাথর্মোন হরমোন খরিত হয়। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি, এখান থেকে প্যারাথাইরয়েড হরমোন খরিত হয়, যেটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে কি করে বাড়ায়, প্যারাথর্মোন। আচ্ছা আর কি রয়েছে, প্যারাথাইরয়েডের পর যেমন থাইমাস গ্রন্থি রয়েছে, যেখান থেকে থাইমোসিন হরমোন উৎপন্ন হয়। থাইমাস, থাইমাস গ্রন্থি, যেখান থেকে থাইমোসিন হরমোন উৎপন্ন হয়, যেটা টি লিম্ফোসাইটের পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে। আচ্ছা থাইমাসের পর নেক্সট আমরা আসছি কোথায় না, থাইমাস হলো অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ থাকে, একটাকে আমরা কর্টেক্স, একটাকে মেডুলা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা যেমন ধরো, বেশ এখন এগুলোই মনে রাখো এটসেট্রা। এগুলো হচ্ছে কি আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট মিশ্র গ্রন্থির উদাহরণ যদি আমরা দেখি, মিশ্র গ্রন্থির উদাহরণ কি বলবো না, মিশ্র গ্রন্থির উদাহরণ যেমন ধরো মিশ্র গ্রন্থি, তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হয়, এখান থেকে হরমোন এবং উৎসেচক উভয় উৎপন্ন হয়, কারণ এর মধ্যে দুটো অংশই থাকে, একটা সোনাল অংশ আর একটা অনাল অংশ। এই দিকের অংশটাকে, এটাকে আমরা কি বলবো, এটা সোনাল অংশ, আর এইদিকে যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলবো, অনাল অংশ। তাহলে হরমোন এবং উৎসেচক দুটোই উৎপন্ন হয়, হরমোন এবং উৎসেচক, উৎসেচক দুটোই হরমোন এবং উৎসেচক দুটোই কি হয়, উৎপন্ন হয়, হরমোন এবং উৎসেচক দুটোই উৎপন্ন হয়। আচ্ছা এদের এক্সাম্পল যদি বলি, মিশ্র গ্রন্থির উদাহরণ কি বলবে না, মিশ্র গ্রন্থির উদাহরণ, মিশ্র গ্রন্থির উদাহরণ যদি আমরা দেখি, তাহলে মিশ্র গ্রন্থির উদাহরণ কি হবে না, মিশ্র গ্রন্থির উদাহরণ যেমন ধরো অগ্নাশয়, অগ্নাশয়, ঠিক আছে, শুক্রাশয়, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে থাকি, কারণ শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, আর স্পামও এখান থেকে রিলিজ হয়, যেটা কি হয় নালীর মাধ্যমে বাইরে বের হয়, সেই জন্য ওটা বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। আর টেস্টোস্টেরন হরমোনটা কি হয় ওখানেই কাজ করে, সেই জন্য টেস্টোস্টেরন হরমোনকে আমরা লোকাল হরমোনও বলে থাকি, যদিও এগুলো আমরা হরমোনের শ্রেণীবিন্যাসে পড়বো। যাই হোক, তাহলে অগ্নাশয় আর শুক্রাশয় দুটো হচ্ছে কি মিশ্রগ্রন্থি, এবং তার সাথে দেখো ডিম্বাশয়, ডিম্বাশয়, ডিম্বাশয় এটসেট্রা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মিশ্র গ্রন্থি। তাহলে তিন ধরনের গ্রন্থি আমরা পড়লাম, একটাকে আমরা কি বললাম বহিঃক্ষরা গ্রন্থি, একটাকে আমরা বললাম অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটাকে আমরা বললাম মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি ওদের খরিত পদার্থটাকে বাইরে নিয়ে আসে, অন্তঃক্ষরা গ্রন্থি বাইরে নিয়ে আসতে পারে না। আর মিশ্র গ্রন্থি, যেটা মিশ্র গ্রন্থির মধ্যে দুটো পার্টই থাকে, একটা অংশ কি করে ওখান থেকে খরিত পদার্থটাকে বাইরে নিয়ে আসে, সেটাকে আমরা সোনাল অংশ বলে থাকি, কারণ ওই ওখানে নালী উপস্থিত থাকে। আর কিছু অংশ থাকে যেখান থেকে উৎপন্ন হওয়া পদার্থটাকে বাইরে বের করতে পারে না, সুতরাং ওই অংশটাকে আমরা কি বলবো, অনাল। আর তাহলে সোনাল থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা কি বললাম, উৎসেচক, যেগুলো অনাল থেকে উৎপন্ন হয় সেগুলোকে আমরা বললাম হরমোন, আর যেগুলো মিশ্রগ্রন্থি থেকে উৎপন্ন হয় সেখানে দুটো অংশই থাকে, উৎসেচক এবং হরমোন দুটোই উপস্থিত থাকে। ওকে, বলো এখানে কারো কিছু ডাউট আছে, যদি থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কিন্তু অ্যান্সার দেবো। যারা যারা লাইভে রয়েছে তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে কি কি ধরনের ডাউট তোমাদের হলো, আমি এতক্ষণ যে পড়ালাম পড়াটা বুঝতে পারলে কি না, কতটা বুঝতে পারলে, কতটা বুঝতে পারলে না সেটাই বলো। বেশ, তাহলে এইভাবে আমি জাস্ট একটা আজকে স্যাম্পল ভিডিও দিলাম, বা ফার্স্ট ক্লাস, খুব একটা বেশি তোমাদের চাপ দিচ্ছি না, একদম অল্প পড়া দিলাম। এটা তোমরা কি করবে ক্লাসে, যে নোটসটা, ঠিক আছে, এটা তোমাদের যারা অনলাইনে আছো তাদের তো পিপিটি আকারে দিয়ে দেওয়াই হবে গ্রুপে। আর তোমাদের কাজ হচ্ছে কি একটা নোটস বানানো, যে স্টেপগুলো আমি বললাম সেই স্টেপগুলো একদম ব্লাইন্ডলি ফলো করো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু ভালো নাম্বার আসবে, ঠিক আছে। বায়োলজিতে তো ফুল স্কোর করার একদম খুব সুন্দর উপায়। আরও ক্যাটাগরি 2 কীরকমভাবে সলভ করতে হয় আমি
ক্লাস করতে করতে ট্রিক্স বলে দেবো ওগুলো, ঠিক আছে? ক্যাটাগরি 2 ভুল করা না করার কি উপায় রয়েছে, নেগেটিভ মার্ক কমানোর কি রকম উপায় রয়েছে, মক টেস্টের নাম্বার কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে? এগুলো তো এখন বলা যায় না, এগুলো একটু মাঝামাঝি সময়ে, এখন এই তো জাস্ট ক্লাস শুরু হচ্ছে, সে কারণে ওগুলো সম্পর্কে আমি কিছু বললাম না। তো যাই হোক, তাহলে আমি যে ক্লাসে যেগুলো পড়ালাম এগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি খুব সোজাভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করেছি, এবং তোমাদের কাজ হচ্ছে এগুলো সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেওয়া। যদি কেউ মিস হয়ে থাকে তাহলে, বা কেউ যদি আমার সাথে সাথে লিখতে না পারো, আমি আবার বলছি অতটাও স্পিডে লিখছি না যে আমার সাথে সাথে লেখা যাবে না, কিন্তু যদি কেউ না পারো তাহলে কি হবে, তোমাদের তো পিপিটি থাকছে, পিপিটি থেকে আরামসে সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে নেবে, মুখস্থ করবে, মুখস্থ করার পর তোমাদের কাছে যে রেফারেন্স বইটা থাকবে সেই রেফারেন্স বইটা রিডিং করবে, রিডিং পড়ার পর যে বাড়তি টপিকগুলো থাকবে সেই টপিকগুলো খাতার মধ্যে অ্যাড করে নেবে। তাহলে খাতার মধ্যে পুরো টপিকটা থেকে গেল, আমি যেটা ক্লাসে পড়ালাম সেটাও, প্লাস বইয়ের মধ্যে যেটা বাড়তি ছিল সেটাও। এরপর সেই যে খাতাটা, ওই কপিটাকে আরেকবার পড়বে, আরেকবার পড়ার পর প্র্যাকটিস করবে, আমি যে বইটা বললাম বইটা থেকে প্র্যাকটিস করবে। এবং এইভাবে যতগুলো চ্যাপ্টার আছে, 26টা চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করো, বাস কমপ্লিট করে যাও সব চ্যাপ্টারগুলো। আমি এটুকু 100% বলতে পারি যে তোমরা ভালো স্কোর করবে। চলো, তাহলে আজকে যদি কারো কিছু ডাউট বা কোয়েরি না থেকে থাকে তাহলে আমি কিন্তু ক্লাসটা এখানেই শেষ করব। বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে আমি যেটুকু পড়ালাম? বা এর বাদেও আমি যেটুকু বললাম না সেটার বাদেও যদি কারো কোনো কিছু ডাউট থেকে থাকে এক্সট্রা, ঠিক আছে, তাহলে কিন্তু জিজ্ঞেস করতে পারো। তোমাদের মনে অনেক কিছু কোশ্চেন আসতে পারে যেটা হয়তো আমি ভাবতে পারছি না, সেটাও জিজ্ঞেস করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো, তাহলে আমি ভেবে নিচ্ছি যে তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার নেই, সুতরাং আজকে ক্লাসটা থাকেই অবধি। একদম কম পড়া দিলাম, ঠিক আছে? জাস্ট আমি হরমোনের উৎপত্তি স্থলটা বোঝালাম, আর নেক্সট দিন আমরা কিন্তু বেশি পড়বো। ওকে, এরপর থেকে ধীরে ধীরে পড়ার চাপটা আমি বাড়াবো। প্রথম দিন জাস্ট ওই জন্য একটু পড়া দিলাম। আর বুঝতেই পারছো তোমাদের হাতে একদম সময় নেই, 7 মাস, অন্যবার এর থেকে বেশি সময় পাও। অন্যবার সাধারণত আমাদের ফুল টাইম যে বেচগুলো সেগুলো জুন জুলাই আগস্ট থেকে শুরু হয়ে যায়। কিন্তু এইবারে রেজাল্টের জন্য দেরি হওয়ার কারণে, বা মূলত রেজাল্টের দেরি হওয়ার কারণে বলবো না, পরীক্ষার দেরি হওয়ার কারণে, পরীক্ষা দেরি হওয়ার কারণে আমাদের সব ব্যাচগুলো একটু দেরিতে শুরু হচ্ছে। চলো, তাহলে তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর আজকে যেটুকু পড়ালাম সেটা পড়া করে আসতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ প্রত্যেককে।